আমার দিদি বিয়ের রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বাবা তার সব জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মরা মুখ দেখবে। তার এই কথা শুনে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না। একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। তখন আস্তে আস্তে তার পিছু করলাম। ভেতরে যখন ঢুকলাম তখন আমি কেঁপে উঠেছিলাম, কারণ ওখানে। বন্ধুরা, আমার নাম নিশাত। আমার দেশের বাড়ি ফরিদপুর, তবে আমি বগুড়ায় বাস করি। আমার জীবন ভীষণ অদ্ভুতভাবে কেটেছে, কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 বোন আর একটা ছোট ভাই ছিল। দিদি ভীষণ সুন্দরী আর খুব সাদা মনের মানুষ ছিল। বাবার চোখের মণি ছিল সে। বাবা আমার থেকে বেশি আমার দিদিকে ভালোবাসত। এজন্য আমি একদম তার মতো করেই চলার চেষ্টা করতাম। সে আটা মাখলে আমি জেদ করতাম যে আমিও আটা মাখব। সে খাবার বানালে বাবা তার রান্নার খুব প্রশংসা করত, আর তখন যে কোনো ভাবেই আমাকেও খাবার বানাতেই হবে। আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি শুনেছিলাম বাবা মৌরি আপুকে বলতো যে তোমাকে জীবনে ভেবে চিনতে চলতে হবে, কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখেই শিখবে। আমারও তো অহংকার ছিল যে মৌরি আপু কখনো কোনো ভুল করতেই পারে না, কিন্তু সময় প্রমাণ করে দিল যে এগুলো আমাদের মনের ভুল। দিদিও তো মানুষ ছিল, আর মানুষের জীবনে তো ওঠানামা দুটোই থাকবে। যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দরী ছিল, তাই এবার মৌরি আপুর জন্য চারিদিক থেকে সম্বন্ধ আসতে লাগলো। এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে জেদ করেছে যে মৌরিকে আমি নিজের বানাবই। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করতে আমাদের বাড়িতে চক্কর কাটতে থাকত। বাবা ভাবল, যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপর রেগে যাবে। এজন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল আপুর বিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে। তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে। বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত। তার মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে, বাবু, তুমিও কি নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবেছ? যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তাহলে নিজের মাকে বলো। কিন্তু সে এই ব্যাপারে বাড়ির কারোর সাথেই কথা বলেনি, কারোর ইচ্ছে জানতে চায়নি। বাবা বাইরে থেকে কারোর সাথে কথা বলে সম্বন্ধ ঠিক করে দিল। একদিন বাবা বলল, আমি মৌরির সম্বন্ধ পাকা করে দিয়েছি। ভীষণ ভালো লোক, ওরা আমাদের মেয়েকে ভীষণ ভালো রাখবে। এই কথা শুনে মা তো অবাক হয়ে গেল। শুধু মা নয়, আমাদের উপরেও যেন বাজ ভেঙে পড়ল। আমরা 3 ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল? আর কি করে হলো? মা বাবাকে বলল, এটা কি করে হতে পারে? মেয়েদের সম্বন্ধ এভাবে পাকা হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে, তারপর মেয়ের বাড়ির লোকেরও আন্দাজ হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কি ধরনের। তারপর ঘরবাড়ি দেখার কথা হয়। আমি তো অবাক হয়ে গেলাম, তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে আর আমাকে একবার জিজ্ঞাসাও করলে না। বাবা বলল, মহিলারা কম বুদ্ধিসম্পন্ন হয়। আমরা পুরুষেরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, তোমরা মহিলারা কখনোই তা পারবে না। আচ্ছা, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না। বোধহয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল। এই অভ্যাসটা দিদিরও ছিল। সে বলতে লাগলো, নিশাত, আমার সাথে কি হচ্ছে? সে ভীষণ চিন্তায় ছিল। আমি তার মনের শান্তির জন্য বললাম, দিদি, কি আবার হবে? তোমার হাত হলুদ হতে চলেছে, তারপর ঘরের সানাই বাজবে। দিদি তো চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বলতে লাগলো, মৌরি, আজ তুমি ভালো করে তৈরি হয়ে নাও। তোমায় আজ দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। এবার দিদি নিজেকে আটকাতে পারল না। সে বলতে লাগলো, মা, আমি বাবার থেকে এই আশা করিনি। তখন মা চমকে উঠল আর মৌরি আপুর হাত ধরে বলতে লাগলো, সোনা, আমাকে বলো, যদি তুমি কাউকে পছন্দ করে থাকো, তো তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও। কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল। সে বলতে লাগলো, মা, এরকম কোনো ব্যাপার নেই। তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে।
এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে। মা দিদির কথা শুনে চমকে উঠল। এরকম কথা বলার আগে একবারও ভাবলে না যে তোমার মায়ের হৃদয় দিয়ে কি যাবে? মা আপুর গলা জড়িয়ে ধরল। তারপর জামাই বাবুর বাড়ির লোকজন দিদিকে দেখতে আসলো। এক বৃদ্ধা এসেছিলেন আর একটা যুবতী মেয়ে। তারা বলল, ছেলের মা কোমায় আছে, এজন্য ঠাকুমা আর বোন এসেছে। যখন মা মৌরি আপুকে নিজের সাথে নিয়ে আসলো, তখন ছেলের দাদি খুব ভালোবেসে দেখল। ওই মেয়েটারও আপুকে ভালো লেগেছিল। সে তো এখন থেকেই আপুকে ভাবি বলে শুরু করে দিয়েছিল। আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফটো ধরিয়ে দিল। ছেলেটার নাম রাইস ছিল। যখন আমি দিদির হাত থেকে ফটো নিলাম, দেখলাম ছেলেটি ভীষণ সুন্দর। আপু তার ফটো দেখে লজ্জা পেয়ে গেল, যখন কিনা মা নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছিল। ছেলের দাদি আর বোন দুজনেই ভীষণ সাদাসিদে ছিল। মা বলল, রাইসের সাথে তোমার বাবা দেখা করেছে। সে বলেছিল রাইস ভীষণ সাদাসিদে ছেলে। সত্যি বলছি মৌরি, আমার মন এবার যেন শান্তি পেল। তুমি বলো, তোমার কি রায়? দিদি ও হ্যাঁ বল লজ্জা পেয়ে। সে বলল, আমার এ সম্বন্ধে কোনো আপত্তি নেই। তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল। কিন্তু কেউ এটা জানত না যে এই খুশি একদিন সর্বনাশ প্রমাণিত হবে। সবকিছু ভীষণ ভালোভাবে চলছিল। আপু খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে লাগল। আপু নিজের পছন্দে বিয়ের পোশাক নিল আর নিজের জুতো নিজেই পছন্দ করল। শুধু তাই নয়, সে বরের বরযাত্রীর জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছামতোই করেছিল। সবকিছু ভালোভাবেই ঘটছিল। কেউ জানত না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আমি তো এক সপ্তাহ আগেই ঢাক ঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না, কিন্তু আমি কোথায় শুনেছিলাম কথা। আপু সমস্ত কষ্ট ভুলে গিয়ে ভীষণ উপভোগ করেছিল। নিজের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গাইয়েছিলাম। আমার তো এমন মনে হতো যে যদি সে লজ্জা না পেত, সে নিজেও আমাদের সাথে বসে গান গাইত। প্রত্যেকটা মুহূর্ত কাটতে লাগলো আর দিদি বিয়ের দিন সামনে আসতে লাগলো। সেদিন দিদি অনেক দামি বিউটি সেলুন থেকে তৈরি হয়ে আসলো। সে নিজের পছন্দের জামাকাপড় পরেছিল। কিছুক্ষণ পরে যখন বর আসলো, আমি যখন রাইসকে দেখলাম, আমি তো চোখ চেয়ে অবাক হয়ে দেখলাম। সে তো ভীষণ সুন্দর ছিল। আমি ভাবলাম গিয়ে দিদিকে বলি যে তোমার ভাগ্যে তো নবাব লেখা। আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে এলাম। তখন ওখানে আপু ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি আপুকে এখানে ছেড়ে গিয়েছিলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম, তো সেটাও ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আমি তার হাত ধরে একটা কোণায় নিয়ে গেলাম আর বললাম, আপু নেই? মা বলল, নিজের ঘরে হবে মা, আমি দেখেছি, নেই সে। আর তোমার ঘরেও নেই? মা বলল, এখানেই কোথাও হবে। তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল। সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা অনুভব করেনি। তখন আমি মায়ের হাত ধরে একটা ঝটকা টান দিলাম। আমি বললাম, মা আমি ভীষণ ভয় পাচ্ছি। মা বলল, চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি। আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর বাবা ফোন পেল। বাবা রুমে আসলো। তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তারও এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে লাগলো, মৌরিকে বলো, পণ্ডিতজি এসেছে। মা কাঁদতে কাঁদতে বলল, মৌরিকে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলো, তারপর বলল, মানে? পাওয়া যাচ্ছে না মানেটা কি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘরের কোনাকুনি ওকে খুঁজেছি। বাবা বুকে চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, আমার সম্মান মাটিতে মিশে যাবে। কেউ আমাকে এই সম্মানহানি থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো, এবার আমি কি করব? লোকের সামনে কি করে যাব? মাও কাঁদতে লাগলো আর বলল, নিশাতের বাবা, তুমি বিছানার উপর শুয়ে পড়ো। আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বলল, রাহেলা, তুমি এতটা সাহস পাচ্ছ কি করে? মা নিজের চোখ মুছল আর বলল, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। তুমি যদি তোমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বলল যে আমার বর এখন হৃদরোগে আক্রান্ত। এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারবো না। দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে ফেরত চলে যান।
আর তারপর অন্য কোনোদিন নিজের বুকে সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন। মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল। আর লোকেরা নানান রকম প্রশ্ন করতে লাগল, যার জবাব আমাদের কাছে ছিল না। এই জন্য আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়বে। তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হলো। লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খবর পাবে। পুরো রাত আমাদের এভাবেই জেগে কেটে গেল। সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই মৌরি আপুর জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো। ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ পড়েছিল। ভাই এগিয়ে আসলো আর বলল, বাবা, আমি তোমায় সাহায্য করতে চাই। বাবা বলতে লাগলো, আমার কাছে কাউকে আসতে হবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বলতে লাগলো, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমার সাহায্য করে দেবে। বাবা বলল, তুমি আর কোনো কথা বলো না। যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদেরকে লাগাম দিতে। মা বেচারি পড়ে গেল। বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিল আর তারপর সেটাকে তালা লাগিয়ে দিল। বাবা বলল, আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মরা মুখ দেখবে। ওই দিনের পর থেকে আমাদের বাড়ির সমস্ত খুশি শেষ হয়ে গিয়েছিল। বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করত। দিদি চলে যাবার পরে সবাই অনেক সমস্যার মধ্যে ছিল। সবথেকে বেশি সমস্যা আমায় দেখতে হয়েছিল, কেননা বাবা আমার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সে যখনই আমাকে দেখত ভয় পেত যে এও নিজের দিদির মতো আমার নাক কাটিয়ে চলে যাবে হয়তো। এই ঘটনার 2 সপ্তাহ পরে বাবা সাহস করে নিজের দোকান খুলে নিল। কিন্তু সে বেশিক্ষণ সময় ধরে দোকানও চালাতে পারত না। সে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো আর তারপর ছাদে চলে যেত। বাবা যখন নিচে আসতো তখন ভীষণ ক্লান্ত লাগতো আর তার চোখ ফুলে যেত। কিন্তু 1 মাস পরে ছেলের বাড়ি থেকে আমার মায়ের কাছে ফোন আসলো। রাইসের দাদি বলতে লাগলেন, আমরা ভীষণ অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন, আর আমরা আপনাদের উপর একটু রেগেছিলাম। তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম, আপনাদেরও কোনো সমস্যা থাকতে পারে। এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই সম্বন্ধে মানে না, আর আপনি নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে আপনার স্বামীর অসুস্থতার বাহানা করেছেন। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের এতেও কোনো আপত্তি নেই। আপনারা যে কোনো একটা মেয়েকে বিয়ে দিন। যদি আপনাদের বড় মেয়ে না মানে তাহলে ছোট মেয়ের সাথে রাইসের বিয়ে দিন। কেননা আমরা অনেক ঘরেতে সম্বন্ধ খুঁজেছি, কিন্তু আপনার মেয়েদের মতো কোনো মেয়ে পাইনি। এজন্য আমরা চাই যে কোনো না কোনো ভাবে আমাদের সম্বন্ধ আপনাদের সাথেই হোক। মা ফোন রেখে দিল আর আমাকে বলল, নিশাত, তুমি বলো, তুমি কি এই সম্বন্ধে রাজি? আমি হ্যাঁ বললাম, মা, দিদি চলে যাবার পর থেকে বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। সে আমাকে ঘেন্নার চোখে দেখে। আমি তো এটাই চাই যে দিন থেকে রাত যেন না হয়, আর আমি এখান থেকে চিরজীবনের জন্য যেন চলে যাই, কখনো যেন ফিরে না আসি। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বলল, সোনা, ভাগ্যে তো এটাই লেখা ছিল। অন্য কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি। আমি চাই যে তোমার ভাগ্য যেন বদলে যায়, কিন্তু আমি কি করব? আমি তো নিজেই বাধ্য। মা এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি তাকে সাহস দিতে লাগলাম। আমি বললাম, মা, তুমি রেগে যেও না, আল্লাহ সব ভালো করবেন। আমি নিজের ঘরে চলে গেলাম, কেননা বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল। আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়াচ্ছিল, কেননা আমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ঘরের দরজা খোলার সাথে সাথে আমি এসে আমার ঘরের জানালায় বসলাম। বাবা বাড়িতে এসে হাত খালি দেখে রান্নাঘরে গেল। পাগলের মতো রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছিল বাবা। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এলো হাতে 1 গ্লাস দুধ নিয়ে। তার অনুমান সঠিক ছিল না। সে এদিক ওদিক তাকিয়েছিল যেন কেউ বড় চুরি করছে। যদিও এটা তেমন একটা বড় ব্যাপার ছিল না, একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ নিতে পারে যতটা সে চায়। তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে লাগলো এবং ছাদের দিকে চলে গেল। আজ আমার চোখ যা দেখল এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমি আমার বাবাকে সন্দেহ করতাম। তখন আমি এই নিয়ে চিন্তিত ছিলাম। বাবা আসার পর মা রুম থেকে বের হলো না কেন? কারণ বাবা বাইরে থেকে আসার সাথে সাথে মা সব ছেড়ে বাবার কাছে আসতো আর তারপর খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করত, তারপর রুটি বানাতো। আমি গোপনে মায়ের ঘরে গিয়ে জানতে চাই সে ঘুমাচ্ছে। আধা ঘন্টা পর বাবা বারান্দা থেকে নেমে এলো। তার অবস্থা অদ্ভুত হতে থাকে। জীবনে প্রথমবার বাবাকে সন্দেহ করলাম, কারণ এই মুহূর্তে আমার কাছে উত্তর ছিল না। তারপর মাও ঘুম থেকে জেগে উঠল, তাই সে বাবার জন্য রান্না করতে লাগল।
মা খাবার রান্না করে বাবার সামনে রাখল আর কাছে গিয়ে খাটের উপর বসল। সে বলতে লাগল, নিশাতের বাপ, আজ রাইসের দাদির ফোন এসেছে। বাবা তার মুখে খাবার সবে মাত্র তুলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি আমার ঘরের জানালা দিয়ে এসব দেখছিলাম। আম্মু বলতে শুরু করল, তারা বলেছেন যে আপনার বড় মেয়ে রাজি না হলে ছোট মেয়ের সাথে বিয়ে দিন। বাবা এই কথা শুনে তখন খাবার ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে রেগে উঠে দাঁড়িয়ে বলল, ওদেরকে বলো আমার মেয়ের ভাগ্য এখন এতটাও খারাপ না যে সে তোমাদের মতো মানুষের সাথে সম্বন্ধ করে। আম্মু স্তব্ধ হয়ে গেল। এর মানে কি? ওরা ভালো না? বাবা না সূচক মাথা নাড়ল আর বলল, আজকের পর ফোন করলে ধরবে না। তারপর মাও রেগে বলল, তোমার নিজের বুদ্ধিমত্তার উপর তো তোমার অনেক বিশ্বাস ছিল। তোমার মতে মহিলারা কম বুদ্ধিমান? তাহলে এত বড় ভুল কিভাবে করলে? তুমি মৌরির সম্বন্ধ এত খারাপ মানুষের কাছে কিভাবে করেছিলে? বাবা রেগে দরজা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আম্মু হাউমাউ করে কাঁদতে লাগল। সে বলল, মৌরি, তুই আমার জীবন নষ্ট করেছিস। এখন কি বলবো? আমিও অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন আমি সারাক্ষণ বাবার দিকে নজর রাখতে লাগলাম। সে খুব অদ্ভুত হয়ে গিয়েছিল। মনে হতো না যে সে আমার বাবা। তাকে খুব বিপজ্জনক মনে হতো। আমার কখনো কখনো এমনও হয় যে কোনো ব্যক্তির ক্রিয়াগুলি তাদের মুখ থেকে প্রতিফলিত হতে শুরু করে। বাবার কাজও তার মুখ থেকে দেখা যাচ্ছিল। তার চেহারা এমন হয়ে গিয়েছিল যে কেউ দেখলেই ভয় পায়। তাই তার কাছ থেকে আমি লুকিয়ে থাকতাম। সে যতক্ষণ ঘরে থাকত আমি আমার ঘর থেকে বের হতাম না। মা সারাক্ষণ নিজের কাজে মগ্ন থাকত। আর ভাই স্কুল থেকে টিউশনে যেত, তারপর টিউশন থেকে খেলতে যেত আর অনেক রাতে বাসায় ফিরত। মনে হচ্ছিল সেও যেন বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চায়। এখন আমি সবসময় বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম। কেন সে দুধের গ্লাসটা উপরে নিয়ে যেত এই কথা ভেবে অনেক চিন্তা করতাম। এজন্য আমার ঘুম আসত না। আমি সারাদিন ধরে মৌরিকে মনে করতাম। মৌরি আপু আমার খুব কাছের এবং খুব ভালো বন্ধু ছিল। ও যদি এত বড় ভুল সিদ্ধান্ত না নিত তাহলে ভালো হতো। অনেক রাত হয়ে গিয়েছিল আর চারপাশ থেকে কুকুরদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি উঠে আমার ঘরের জানালায় বসে পড়লাম। তখন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম। কেউ যেন আমাদের হাউসে ঘর হাঁটছিল। আমি যখন খেয়াল করলাম অন্য কেউ না, সে আমার বাবা ছিল। আমি চমকে গিয়েছিলাম। বাবার আন্দাজ দেখে এমন মনে হচ্ছিল যেন সে ভীষণ চিন্তায় ছিল। আমার আজ তার উপরে মায়া হচ্ছিল। আমি ভাবতে লাগলাম, বাবা যদি আমাদের দুজনের মধ্যে এতটা দূরত্ব না বানাতো তাহলে আমি তার কাছে চলে যেতাম, তার দুঃখ কষ্ট ভাগ করে নিতাম। কিছুক্ষণ বাবা হাউসের মধ্যে হাঁটতে লাগলো আর তারপর সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমার মাথায় খেয়াল আসলো আমার বাবার কি খিদে পেয়েছিল। কিছুক্ষণ রান্নাঘরে খুটখাট করে আওয়াজ হতে লাগলো আর তারপর সে বাইরে বেরিয়ে আসলো। তার হাতে খাবার ছিল আর তার পা সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে পুরো সিঁড়ি পেরিয়ে ছাদে চলে গেল। বাবা, আমি লুকিয়ে বসেছিলাম যে এ সমস্ত কি হচ্ছে। বাবা ছাদে কি করতে যাচ্ছেন? কখনো দুধ, কখনো খাবার নিয়ে এসে কি করে? কেন যায় সে? এবার আমি অনুভব করছিলাম যে কিছু না কিছু রহস্য আছেই। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাবার রহস্য এবার আমি জেনে ছাড়ব। আমার ভয় লাগছিল ভীষণ, কিন্তু আজ সাহস করব বলে সিদ্ধান্ত নিলাম। আমিও আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে ছাদে পৌঁছে গেলাম। এটা দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম যে ওই ঘরটায় যেখানে আপুর জিনিসপত্র রাখা ছিল সেটা খোলা ছিল, আর সেখান থেকে আলো আসতে লাগলো। আমি এগিয়ে যেতে লাগলাম। রুমের দরজা খোলা ছিল বলেই আমি গোপনে ভিতরের পুরো দৃশ্য দেখতে লাগলাম। আপু ভিতরে বসেছিল। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম। বাবা রুটির টুকরো দিদির মুখে দিচ্ছিল। দুজনেই চুপ হয়ে গেল, কিন্তু তার চোখ থেকে জল ঝরছিল। এইসবের মধ্যে কি ঘটেছিল আমার বোঝার বাইরে ছিল। তারপর অনেকক্ষণ পর বাবা বলল, মৌরি, তুমি আমার মেয়ে না? দিদি কথা বলল। সে বলতে লাগলো যে আমি তোমার মেয়ে নই, এজন্য আমায় শাস্তি দেওয়া হচ্ছে। তুমি কি নিশাতের সাথেও এরকম করতে পারতে? বাবা বলল, মৌরি, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানো আমি কখনোই নিশাতকে নিয়ে এসব করতে পারবো না। মৌরি আপু কাঁদতে লাগলো। সে বলল, আমি কারণ জানতে চাই, আমাকে এভাবে রাখলে কেন? বাবা বলল, তাহলে শোনো, আজ আমার হাতে অনেক সময় আছে। যাই হোক, আমি নিশাতের মাকে তার খাবারে ঘুমের ওষুধ দেই, তাই সে সারাদিন এবং সারারাত ঘুমায়। কিন্তু এই নিশাতের কারণে আমি কখনোই বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে।
কিন্তু আজ সবাই ঘুমাচ্ছে, সেজন্যই আজকে সব বলছি। আমরা 2 ভাই বোন ছিলাম, একজন আমি আর একজন আমার বড় বোন। সে আমার থেকে 7 বছরের বড়, তাই তার আমার আগেই বিয়ে হয়েছিল। বোনের বিয়ের পর আমাদের বাড়িতে অনেক নীরবতা চেয়েছিল, তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন। তিনি আমার জন্য লাবণীকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল।